জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পর দিনভর ঢাকায় যে বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছে সেটি হচ্ছে স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ডাকা হয়েছিল আসলে সংস্কার প্রস্তাবের উপর। সরকার যে 6টি সংস্কার কমিশন করেছে এবং কমিশন যেসব রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলির উপর আলাপ আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু দেখা গেল যে সেই সংস্কার প্রস্তাবের উল্লেখযোগ্য বিষয়গুলো কি সেগুলোর চাইতেও আলোচনায় গুরুত্ব পেল জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে। জাতীয় নির্বাচন আগে বা স্থানীয় নির্বাচন আগে, এই বিতর্কটি সামনে আনাই হয়েছে আসলে নির্বাচনকে মানে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি, আমি বলবো যে অসৎ উদ্দেশ্য থেকে। যদিও ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক বা তাদের যারা, এমনকি সরকারের মধ্যেও স্থানীয় সরকারের নির্বাচনটি আগে করার আকাঙ্ক্ষাটাই প্রবল। এই বিষয়টি নিয়ে আমি আলাদা করে হয়তো কথা বলবো। আজকে একটু আলাপ করব যে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি আসলে মূল উদ্দেশ্যটি কি, সরকার কি করতে চায় এবং কোথায় কোন জায়গায় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়। শনিবারের বৈঠকের পর পত্রপত্রিকায় যেসব খবর প্রকাশিত হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যেসব কথাবার্তা বলেছেন সেগুলো পড়ে শুনে আমার কাছে মনে হয়েছে যে সরকার জোর করে মানে একটা বাধ্যতামূলক ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়। সেটি যতটা না সংস্কার প্রস্তাবের উপর, তার চেয়েও বেশি সরকারের মাথায় যে একটি জুলাই সনদ, জুলাই চার্টার বা জুলাই ঘোষণা তৈরির ব্যাপার আছে সেই ব্যাপারে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিশনের বৈঠকে যে বক্তব্য করেছেন, সেখানে বক্তৃতা করেছেন, সেখানেও কিন্তু তিনি এই কথাটি বলেছেন যে জুলাই ঘোষণা সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, আমাদেরকে সেটি করতে হবে, সেই জায়গায় একটি ঐকমত্য পৌঁছতে হবে। এবং তার প্রেস সচিব তিনিও সাংবাদিকদের বলেছেন যে জুলাই চার্টারের উপর নির্ভর করবে আসলে নির্বাচনটা কখন হবে। আমরা খেয়াল করেছি, দর্শক নিশ্চয়ই আপনারাও খেয়াল করে থাকবেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে একটা ভ্যাগ যেই কথা বলা হয় সবসময় ডিসেম্বরে অথবা জুন জুলাইতে, এর বাইরে স্পেসিফিক কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে কখনোই আসে না। এবং সরকার যখনই যে কথা বলে না কেন, প্রেস সেক্রেটারি আবার আরেকটা বক্তব্য দিয়ে সেটার মোটামুটি একটা রহস্যের মধ্যে ফেলে রাখে। এবং তিনি এখন এবং প্রায়শই আমরা নির্বাচনের প্রসঙ্গ আসলে একটার পর একটা শর্ত দেখি। আবার এবারও আরেকটা নতুন শর্ত, এবারও দেখলাম যে জুলাই চার্টারের উপর নির্ভর করবে আসলে নির্বাচন কখন হবে। এবং যাই হোক, আমরা একটু এই জাতীয় ঐকমত্য কমিশনের যে সভা, সেই সভায় আসি। এবং সেই সভায় আসলে প্রধান উপদেষ্টা বলেছেন যে এটি একটি সূচনা পর্ব। আবার তিনি আরও একটি কথা বলেছেন যে এই বৈঠকের মধ্য দিয়ে বর্তমান সরকারের একটা প্রথম পর্বের সমাপ্তি ঘটল, সরকার এখন দ্বিতীয় অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছে। প্রথম পর্বের সমাপনীতে আসলে আমাদের মনে হয় যে আমাদের একটা অ্যাসেসমেন্ট করার ব্যাপার থাকে, সরকারেরও একটা অ্যাসেসমেন্ট করার ব্যাপার থাকে যে সরকার এই সময়টায় কি করলো, কি করতে পারলো না, কতটা ফেল করলো, কতটা সাকসেসফুল হলো। এবং এই যে সংস্কারের কথাটা আমরা একদম ডে ওয়ান থেকে শুনে আসছি, সেই সংস্কারের কতটুকু অগ্রগতি সরকার করতে পারলো, এইসব বিষয় নিয়ে সরকারের দিক থেকেও একটা ব্যাখ্যা থাকলে ভালো হয়, কিন্তু সেটি আমরা কখনো পাইনি। ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখি যে বিভিন্ন সংস্থা থাকে, এমনকি মিডিয়াও গভর্নমেন্টকে গ্রেডিং করে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ফেল গ্রেড, বা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন মিনিস্ট্রিকেও গ্রেডিং করে একটা টাইম টু টাইম। বাংলাদেশে অবশ্য এখন মিডিয়াই নেই, তারা মিডিয়ার যে মূল দায়িত্ব সংবাদ সেটি তারা করতে পারে না, আর সরকারের গ্রেডিং করা তো অনেক দূরের কথা। যাই হোক, আমরা আবার বৈঠকের আলোচনায় আসি। এখন আমরা বৈঠকের রিপোর্ট থেকে জানলাম যে এই বৈঠকটি ডাকা হয়েছে যে 6টি সংস্কার কমিশন যে গঠন করা হয়েছিল তারা যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টের উপর আলাপ আলোচনা করা, রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া এবং সেই মতামতের ভিত্তিতে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। এবং সেটি যেটিকে সরকার বলছে বা প্রেস সেক্রেটারি বলছে সেটি আসলে হবে জুলাই সনদ কিংবা জুলাই চার্টার। সো মূল জায়গাটি সরকারের দিক থেকে মূল জায়গাটি হচ্ছে আসলে জুলাই ঘোষণা তৈরি করা, রাদার দেন রিফর্ম বা কিছু। ফলে সরকারের নিজস্ব কিছু এজেন্ডা সেখানে আছে, সেটিকে সবার মধ্য থেকে অ্যাপ্রুভাল করায় নেওয়া। এটিতে 26টি রাজনৈতিক দলের প্রায় 100 জন রাজনৈতিক নেতা অংশ নিয়েছেন এবং সংস্কার কমিশনের প্রধানরাও অংশ নিয়েছেন বলে খবরগুলোতে জানা গেল।
মজার ব্যাপার হচ্ছে যে এই বৈঠকে যাবার পরেই যে প্রসঙ্গটি সামনে এলো যে রাজনৈতিক দলের নেতারা বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের যে মূল রিপোর্ট, যে ডিটেইল যে রিপোর্টটি, তার কোনো কপি তারা পাননি। এখন প্রশ্ন উঠতে পারে যে আপনি যাদের মতামতের জন্য যাদেরকে বৈঠকে ডেকেছেন, যাদের ঐক্যমত্যের ভিত্তিতে আপনি একটি প্রপোজাল গ্রহণ করবেন, তাদেরকে আপনার যে সংস্কারের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আপনি তাদেরকে দেননি। তারা বলার পর আপনার মনে হয়েছে ও আচ্ছা, প্রধান উপদেষ্টা বলেছেন, জানতে পারলাম যে আমাদের নেতারা বা রাজনৈতিক দলগুলো কপি পায়নি, তাদেরকে কপি দিতে বলেছে। এখন আপনি বৈঠক ডাকার পর বলেছেন তাদেরকে কপি দিতে। হ্যাঁ, তারা অবশ্য মানে যেটা মানে এই এক্সিকিউটিভ সামারি বা সংক্ষিপ্ত, যেটাকে সংক্ষিপ্ত যে রিপোর্টটি সেটি তারা পেয়েছেন। এখন এত বড় একটি জাতীয় বিষয়, একটি দেশের ভবিষ্যতের বিষয়, সেখানে রাজনৈতিক দলগুলো মতামত দেবে কেবলমাত্র এক্সিকিউটিভ সামারির উপর ভিত্তি করে? তাদের কি পুঙ্খানুপুঙ্খ সব কিছু দেখার অধিকার নাই? তাহলে তাদের কাছে কেন পাঠানো হলো না? সেটিকে এই কারণে যে সরকার মনে করছে যে আসলে রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে বা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই অর্থে কোনো মতামত নেওয়ার বিষয় নেই, আমরা জাস্ট লোক দেখানোভাবে তাদেরকে বলি, সেই কারণেই তাদেরকে এই রিপোর্টটি পাঠানো হয়নি। যাই হোক, এখন অবশ্য বলা হয়েছে, আলী রিয়াজও বলেছেন যে তাদেরকে এটি পাঠানো হবে। এখন তাদেরকে পাঠানো হলে রাজনৈতিক দলগুলোর এই রিপোর্ট, 6টা রিপোর্ট, প্রত্যেকটা অনেক বেশ বড় বড় রিপোর্ট, সেটি তাদের পুঙ্খানুপুঙ্খরূপে পড়ার ব্যাপার আছে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার ব্যাপার আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করার ব্যাপার আছে, তারপরে তাদের একটা সিদ্ধান্তে পৌঁছার ব্যাপার আছে দলগতভাবে, তারপর তারা সেটি নিয়ে সরকারের কাছে আসবে। ফলে তাদেরও তো দরকার। এখন তাহলে এই যে এই আলোচনা, সংস্কারের প্রস্তাব নিয়ে ঐক্যমত্যের আলোচনা, সেটি কতদিন চলতে থাকবে? বা এই যে ঐক্যমত্যের আলোচনা, সেটিও কি আসলে একটি কালক্ষেপণের একটি অস্ত্র আসলে? এই প্রশ্নটি সাংবাদিকরা করেছিলেন যে এই মানে আলোচনাটা কতদিন ধরে চলবে। আলী রিয়াজ কৌশলে একটু উত্তর দিয়েছেন যে না, কমিশনের মেয়াদ তো 6 মাস, মেয়াদের বেশি হবে না। সো কমিশনের মেয়াদ দেওয়া হয়েছে 6 মাস। এখন কমিশনের মেয়াদ 6 মাস করা হয়েছে, ঐক্যমত্য কমিশনের 6 মাস, এটি তো সরকারের হাতে। সরকার যদি বাড়িয়ে দেয় আরও 6 মাস, আরও 6 মাস, সমস্যা তো নাই। সরকার তো এখন, এই সরকার তো সব কিছু করছে, সব কিছু করতে পারছে। ফলে এই জায়গাটায় একটা খুব সংশয় আমাদের মনে আছে যে রাজনৈতিক দলগুলোকে মূল রিপোর্ট থেকে একটু দূরে রাখা বা তাদেরকে পড়তে না দেওয়া বা তাদের কাছে না পাঠানো, তার পিছনে সরকারের মানে এই যে মানে একটা অহেতুক কালক্ষেপণের কোনো ইচ্ছা বা উদ্দেশ্য কাজ করেছে কি না। আরেকটা বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতায় তিনি বলেছেন যে আমার কাছে মনে হয়েছে যে তিনি একটা ইমোশনালি প্রেশারাইজ করার চেষ্টা করেছেন। তিনি বক্তৃতা করার সময় তিনি বলেছেন যে দেখেন, এই যে যারা রিপোর্টটা যারা করেছে, যেমন দুর্নীতি, অনেক দুর্নীতি হয়েছে গত সরকারের সময়, সব কিছু নষ্ট হয়ে গেছে, আমরা সবাই তো দুর্নীতি বন্ধ করতে চাই। কাজেই দুর্নীতি কমিশন যে রিপোর্ট দিয়েছে, তারা যদি কমিশন 100টা সুপারিশ করে, আমরা তো 100টাই গ্রহণ করব। কে না দুর্নীতি বন্ধ করতে চায়? খেয়াল করবেন, তারা যদি 100টা রিপোর্ট সুপারিশ করে, তাহলে আমরা 100টাই গ্রহণ করব। তাহলে রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়ার কি আছে? তাদের কাছ থেকে আলোচনা, তাদের সঙ্গে মানে আলোচনা করার কি আছে? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসে। আবার তিনি কিন্তু মানে একেবারে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছেন যে কমিশন যে রিপোর্টগুলো করেছে সেটা নিয়ে আসলে আপনাদের তেমন খুব কিছু বলার না। যেমন তিনি বলছেন যে পাতা উল্টালে খুব বেশি জায়গা পাবেন না, ছোটোখাটো 2-1টা পরিবর্তন করতে পারবেন হয়তো। তার মানে কি, তিনি কিন্তু আগেই বার্তা দিয়ে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে যে হ্যাঁ ঠিক আছে, আমরা আপনাদেরকে ডেকেছি, আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো, আপনারা পাতা উল্টাবেন, 2-1টা দাড়ি কমা, বানান ভুল এইসব দেখবেন, এর বাইরে আপনাদের আসলে খুব বেশি দেখার কিছু নেই। কারণ কমিশন যা করেছে সেটা একেবারে খুব পাকাপোক্ত কিছু একটা করেছে। এবং স্বয়ং প্রধান উপদেষ্টা যখন এই ধরনের বার্তা দেন, তখন এটি কিন্তু একটা মেন্টাল প্রেশার তৈরি হয়, যারা বৈঠকে অংশগ্রহণ করে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। আবার তিনি আরও একটি কথা বলেছেন যে আপনারা আলোচনা করবেন, কথাবার্তা বলবেন, তারপর যেটি আমরা একটা মানে জুলাই ঘোষণা তৈরি করব, সেটি আপনারা সিগনেচার করে দেবেন এবং সেটি আপনাদের স্বাক্ষর সহ সেটি জাদুঘরে রেখে দেওয়া হবে। ভবিষ্যতে মানুষ দেখবে যে কোন সংস্কার আপনারা অ্যাকসেপ্ট করেননি, কোনটার আপনারা বিরোধিতা করেছেন, কার কারণে কি। এটাও কিন্তু একটা মেন্টাল, একটা ইমোশনাল ব্ল্যাকমেলিং, আমি বলবো একটা ইমোশনাল ব্ল্যাকমেলিং করার মতো একটা ব্যাপার বা এক ধরনের চাপ দেওয়ার দরকার। আচ্ছা, এই জায়গাটায় আমি যদি একটা কথা বলি যে বিএনপি
তো তাদের 31 দফা সংস্কার প্রস্তাব তারা প্রকাশ্যে ঘোষণা করেছে আরও অনেক আগে থেকে, সেটা আওয়ামী লীগের শাসন আমল থেকে তার পক্ষে তারা ক্যাম্পেইন করে আসছে। অন্যান্য রাজনৈতিক দলও তাদের মতো করে তারা কিছু প্রস্তাবনা পেশ করেছে। ফলে বিএনপি তো আবার বিএনপি কী কী চায় কী কী চায় না সেটা তারা পরিষ্কার বলেছে। ফলে তাদেরকে এই ভয় দেখানোর কী ব্যাপার আছে যে আপনারা সিগনেচার করে দেবেন, মানুষ জানবে, আমরা প্রকাশ করে দেবো যে কোনটা আপনারা বিরোধিতা করেছেন। রাজনৈতিক দল যদি মনে করে যে এটি গ্রহণযোগ্য নয়, তাদের তো সেই অধিকার আছে, সেই কারণেই তো এই বৈঠক, সেই কারণেই তো পর্যালোচনা। না হলে তো আর রাজনৈতিক দলের সঙ্গে কোনো বৈঠক করার দরকার ছিল না। তাহলে মানে আমরা প্রকাশ করে দেব, জনগণ জানবে, এই ধরনের একটা ইমোশনাল প্রেশার তৈরি করাটা আমার কাছে মনে হয়েছে যে এটা খুব মানে কোনো একটা ফেয়ার মোটিভ থেকে যে করা হয়েছে সেই বিষয়টা না। এবং এই জায়গাটা আসলে আমি এবি পার্টির মুজিবুর রহমানের একটা বক্তব্য উদ্ধৃত করতে পারি। প্রথম আলোকে তিনি বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনাগুলোর মধ্যে কিছু কমন প্রস্তাবনা আছে। আমার কাছে মনে হয়েছে যে তিনি বলছেন যে সেই কমন প্রস্তাবনাগুলোকে মানে ঐক্যমত্য হয়েছে ধরে নিয়ে যেগুলোতে এর বাইরে আছে কেবল সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে, তাহলে মানে আমাদের আলাপ আলোচনার সময়টা কম লাগবে। কিন্তু প্রবলেম হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবার বলে রেখেছেন যে অনেক সুপারিশ আছে যেগুলো আসলে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করার কোনো দরকারই নেই, আমরা নিজেরাই গ্রহণ করে ফেলতে পারি। ইন্টারেস্টিং। এখন কোন প্রস্তাবগুলি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার দরকার নেই, তারা নিজেরাই গ্রহণ করে ফেলতে পারেন, সেটি কিন্তু আমরা জানি না। বরং সেটিও কিন্তু যদি প্রকাশ করা হয় যে হ্যাঁ এই প্রস্তাবগুলো আমরা গ্রহণ করে ফেললাম, আপনাদের মতামতের কোনো দরকার নেই, সেই ক্ষেত্রেও কিন্তু একটা শর্ট আউট হয়ে যায় এবং একটা আলাপ আলোচনার ক্ষেত্রে একটা কম সময় লাগে বা রাজনৈতিক দলগুলোর কম পরিশ্রম করতে হয়। এখন এই জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে কি করবে, এই সব দিকে মানে যাবে কিনা বা তারা আন্তরিকভাবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য মতামত চাচ্ছে কিনা সেটি নিয়ে এই নানা বক্তব্য থেকে আসলে সংশয় তৈরি হচ্ছে। এবং প্রথম আলোর সঙ্গে কথা আলাপকালে আমি মাহমুদুর রহমান মান্নার একটা বক্তব্য আমি উদ্ধৃত করতে চাই। তিনিও সেখানে বলছেন, প্রথম আলো সাংবাদিককে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা যেটা বলল যে ওনারা ওয়েবসাইট করবেন, সেখানে প্রস্তাবগুলো দেবেন, রাজনৈতিক দলগুলো সেখানে হানা চিহ্ন দেবে। কোনো দল হয়তো 98টি টিক চিহ্ন দিল, কোনো দল হয়তো 2টিতে। এটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা হবে, সরকার কিছু বলবে না। এগুলো মাহমুদুর রহমান মান্না বলছেন। সরকার কিছু বলবে না, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের যে এজেন্ডা সেটাই সরকার করবে। আমার কাছে মনে হয়েছে মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সরকার আসলে লোক দেখানো, আলাপ আলোচনা, ঐক্যমতের চেষ্টা অনেক কিছু করবে, কিন্তু ফাইনালি নিজেদের যে এজেন্ডা সেটি তারা গ্রহণ করবে, সেটি তারা বাস্তবায়ন করবে। এবং এই লোক দেখানো, এই যে আলাপ আলোচনা, ঐক্যমতের চেষ্টা, এর ভেতর দিয়ে আসলে সময় ক্ষেপণ করার একটা অজুহাত পাওয়া গেল, একটা বাহানা পাওয়া গেল। ফলে একটি বিষয় হচ্ছে যে সব কিছুই আসলে হচ্ছে সরকারের মধ্যে প্রবণতাটাই যে নানা অজুহাতে, নানা বিতর্ক তুলে, নানা প্রশ্ন তুলে আসলে নির্বাচনী প্রক্রিয়াটাকে যতটা সম্ভব পেছনের দিকে ঠেলে দেওয়া যায়, যতটা সম্ভব দূরে সরিয়ে নেওয়া যায় সেমন একটা। এখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি তো এখন নির্বাচনের প্রশ্নে সবচেয়ে বেশি সোচ্চার। অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই অর্থে নির্বাচন নিয়ে খুব বেশি একটা যে কথা বলছে তা না। এখন বিএনপি নির্বাচনের প্রশ্নে বা নির্বাচন আদায় করার প্রশ্নে কতটা সোচ্চার হতে পারবে, কতটা কতটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখতে পারবে, সেটি দেখার জন্য আমাদের হয়তো সামনের সময়গুলোতে অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে এই যে জাতীয় ঐক্যমত্যের যে উদ্যোগ, আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশন শুরু করেছে সংস্কার প্রস্তাবগুলোর উপর, আমার কাছে মনে হয়েছে যে এটি যে মাহমুদুর রহমান মান্না যেটি বলছেন যে আসলে একটা আলাপ আলোচনা, জনগণের মধ্যে আলাপ আলোচনার সুযোগ করে দিয়ে সরকার শেষ পর্যন্ত নিজেদের যে এজেন্ডা সেটিকেই গ্রহণ করবে, তারই একটা মহড়া শুরু হয়েছে মাত্র। দর্শক, আজ পর্যন্তই। এ বিষয়ে আপনারাও নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ভালো থাকবেন সবাই।